আসসালামু আলাইকুম। অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত সরকার যদি বাংলাদেশে খুনি ভাড়া করে হাদির হত্যা ঘটাতে পারেন, তাহলে হাদিকে কেন তারা হত্যা করবেন? মানে হাদি তো গুলিবিদ্ধ হওয়ার আগে আরো সুনির্দিষ্টভাবে বললে মানে মৃত্যুর আগে এমন বিরাট মহানায়ক বাংলাদেশে ছিলেন না। ওই যে তালব্যস্য দিয়ে যে গালিটা, যেই গালি দিয়ে অনেকে হাদিকে চেনেন, যে তার পুরো নাম অনেকে ভাবেন যে ওই তালেব্যস্য দেওয়া শব্দটা দিয়ে শুরু, সেই গালি ছাড়া হাদির পরিচিতির তো কিছু ছিল না। ভারতের পশ্চিমবঙ্গে 15 বছর পর ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনে পরাজয়ের পর প্রথম যে জনসভায় ভাষণ দিয়েছেন, সে জনসভাতেই একটা বিরাট বোমা ফাটিয়েছেন। মানে এমন বিস্ফোরক দাবি করেছেন যে সেই সংবাদ শিরোনাম হয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ জুড়ে সর্বত্র। মমতা ব্যানার্জি দাবি করে বসেছেন যে ওসমান হাদির তার সঙ্গে কারা জড়িত সেই সব খবরই তার কাছে আছে, কারণ তিনি হচ্ছেন সত্যের ভান্ডার, তথ্যের ভান্ডার। এখন মমতা ব্যানার্জি কারা ওসমান হাদিকে বাংলাদেশে খুন করেছেন সে খবর যদি জানতেন, তাহলে ক্ষমতা হারানোর আগে যখন তার প্রকৃত দায়িত্ব ছিল সে খবর জানানো এবং হত্যাকারীর বিচারে ব্যবস্থা নেওয়ার, মানে যে বিবেক তার এখন জেগে উঠেছে, সে বিবেক কেন ক্ষমতায় বসে থাকতে তার জাগেনি, সে প্রশ্ন নিশ্চয়ই তাকে তার নেতা কর্মী সমর্থকেরা করবেন। কিন্তু ধর্মতলায় প্রথম এই সমাবেশটা নির্বাচনে এমন এক বিপর্যয়কর পরাজয়ের পর উপস্থিত হয়ে মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল যে সেই সমাবেশে তিনি এমন একটা কিছু বলবেন যেই কথাটা নিশ্চিতভাবে তাকে একটা মনোযোগের কেন্দ্রে নিয়ে আসবে। মমতা ব্যানার্জি বলেছেন, প্রথম আলো যেভাবে সেটার শিরোনাম করেছে, যে বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন সবটাই জানি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মমতা। এখন মমতা ব্যানার্জি কিন্তু ওসমান হাদির নাম উল্লেখ করেন নাই, কিন্তু তিনি যেভাবে বলেছেন একটা হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের কথা বললে সারা বাংলাদেশ এখন উত্তাল হয়ে উঠবে, তাতে এটা যেমন বোঝা গেছে যে বাংলাদেশ উত্তাল হয়ে উঠুক এবং বাংলাদেশ ভারতের সম্পর্কটা আরো খারাপ হোক, সেটা মমতা ব্যানার্জি যেমন একেবারে নিশ্চিতভাবে চান, ঠিক তেমনি ভাবেই তিনি জেনে বুঝেই নামটা বলেন নাই, কারণ তিনি বুঝেছেন যে সকলেই বুঝে নেবে এটা হাদি হত্যাকাণ্ডের কথা হয়েছে। তিনি অমিত শাহর নামও উল্লেখ করেন নাই, হোম মিনিস্টার বলেছেন, কাজেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম বলছেন, সেটা বুঝতেও কোনো সংবাদ মাধ্যম বা কারোই অসুবিধা হয় নাই। মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, আমাদের এসটিএফ তাকে ধরে, তারপর হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ খুলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। তখন তার সমর্থকেরা চিৎকার করে নাকি বলতে থাকেন সবার সামনে যে নামটা বলে দিন, নামটা বলে দিন। মমতা তখনও বলেন না, বলবো না, দেশের স্বার্থে। কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী? মানে এমন আর কি হিন্দিটা, যে যার বাংলা প্রথম আলো করছে, আপনি একটু আপনার পশ্চিমবঙ্গ পুলিশকে বলে দিন যাতে এই কথা তারা বাইরে না বলে, এটা দেশের জন্য করা হয়েছিল। এখন মমতার অভিযোগের আসলে দুটো অংশ আছে। একটা, ডিসেম্বরে হাদির হত্যাকাণ্ডের পরপরই হাদির খুনিরা সীমান্ত পার হয়ে গিয়েছিল, তখন হাসনাত আব্দুল্লাহ, মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক সহ তরুণ নেতৃবৃন্দ শহীদ মিনারে জড়ো হয়ে বলেছিলেন যে তারা সীমান্তের ওপার থেকে যদি হাদির হত্যাকারীদের ফেরত দেওয়া না হয়, তাহলে তারা প্রয়োজনে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবেন। তখন মনে থাকবে আপনাদের, ঢাকায়, চট্টগ্রামে, বিভিন্ন জায়গায় ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মার্চের আয়োজন করা হলো এবং সেই সব মিছিল থেকে হামলার ঘটনা ঘটলো এবং ঢাকার বাইরে ওই হাই কমিশন গুলো বন্ধ করে দিতে হলো ভারত সরকারকে। আর ঢাকার দূতাবাস থেকে বলা হলো দূতাবাসের সকল কর্মীরা যাতে তাদের পরিবার পরিজনকে ঢাকা থেকে আবার ভারতে নিজ নিজ জায়গায় পাঠিয়ে দেন।
এমন একটা ভয়াবহ আন্দোলন তখন শুরুই হয়েছিল এই খবরটার ভিত্তিতে যে হাদির হত্যাকারী এরই মধ্যে মানে 24 ঘন্টা পার হতে না হতেই বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন। এখন এই যে মমতা ব্যানার্জি এই কথাটা বলছেন, এমন একটা সন্দেহ কিন্তু ছিল যে ভারত সরকার, ভারতের পুলিশ সেই ডিসেম্বরে হাদির হত্যাকারীদের গ্রেফতার করেছিল, কিন্তু তখন পরিস্থিতিটা এমন টালমাটাল ছিল যে সে সময় ভারত সরকার এই হত্যাকারীদের বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে চায়নি। এবং তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ, কারণ ওই যে মমতা ব্যানার্জির অভিযোগের যে দ্বিতীয় অংশ, সাথে সাথে এই হাদির আসল হত্যাকারী কারা এবং হাদির হত্যাকারীরা যে আসলে বাংলাদেশি এবং কারা তাদের ভাড়া করেছে, এই সব কিছু নিয়ে কোনো তদন্ত ছাড়া তখন পুরো দোষটাই বরং ভারত সরকারের কাছে চলে যেতে পারে। এর আরেকটা ব্যাখ্যা ছিল, সেটা হচ্ছে যে তখন তো এরই মধ্যে মানে হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন সেদিন বা তার পরদিনই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন যে তারেক রহমান বাংলাদেশে ফিরছেন 25শে ডিসেম্বর। এখন তার আগে থেকেই যেহেতু ভারতের সঙ্গে, ভারত সরকারের সঙ্গে যুক্তরাজ্যে তারেক রহমানের আলাপ শুরু হয়েছে ভারতীয় বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে, তখন এমন একটা বোঝাপড়াও হয়েছিল তারেক রহমান সরকারের সঙ্গে যে তিনি দেশে এসে নির্বাচনের পর যখন ক্ষমতা গ্রহণ করবেন, তখন যেহেতু এই হাদি হত্যাকারীদের ধরার একটা বড় চাপ তার উপর থাকবে এবং সরকারের একটা বড় সাফল্য দেখাতে তখন তারেক রহমান সরকারের হাতে হাদির হত্যাকারীদের তুলে দেওয়া হবে। এবং ঘটনা কিন্তু সেই পরিকল্পনা মাফিকই এগিয়েছে। তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, তারেক রহমান ক্ষমতায় এসে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধানের পদে পরিবর্তন এনেছেন। আনা মাত্র ডিজিএফআই প্রধান সস্ত্রীক দিল্লি সফরে গেছেন এবং দিল্লিতে গিয়ে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান সহ মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান, এদের সঙ্গে রয়ের প্রধান, এদের সঙ্গে দেখা করে বাংলাদেশে ফিরেছেন। এবং ভারত থেকে খবর এসেছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের এসটিএফও স্পেশাল টাস্ক ফোর্স তারা হাদির হত্যাকারীদের গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গে। এবং এখন থেকে এই হাদির হত্যাকারীরা কি করে অনুপ্রবেশ করলো, কে কিভাবে এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে, এর পুরো বিষয়টি তদন্ত করবে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। এবং তখন তারেক রহমান সরকার, বাংলাদেশের সেনাবাহিনী এর কৃতিত্ব নিতে রীতিমতো বাংলাদেশের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর তরফে একটা বিবৃতি দিয়ে বলা হলো যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান ভারত সফর করবার পর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পরেই ভারত সরকার, ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের ব্যাপারে সচেতন হয়েছে, সক্রিয় হয়েছে এবং সে কারণে হাদির হত্যাকারীরা ধরা পড়েছেন। এর মধ্যে যেটা ঘটেছে, তারেক রহমান সরকার গঠনের পরে বুঝেছেন যে হাদিকে যত বিশাল এক মহানায়ক বানিয়ে মানে নজরুলের পাশে কবর দেওয়া হলো এবং খালেদা জিয়ার সঙ্গে পাল্লাপাল্লি জানাজার ব্যবস্থা করা হলো, কিন্তু হাদি আসলে তালেবস্য সমৃদ্ধ গালি দেওয়া ছাড়া বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রেখে না যেতে পারার কারণে তারেক রহমানের আশঙ্কার কোনো কারণ নাই যে হাদি একজন মহানায়ক হিসেবে বাংলাদেশের রাজনীতিতে বড় সময় ধরে অবস্থান করবেন। এবং সে কারণে এই যে তারেক রহমান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, তখন কিন্তু তিনি আবার হাদির কবরে যাওয়ার প্রয়োজনটুকুও বোধ করেন নাই। এ অবস্থায় মমতা ব্যানার্জি আবার হাদি ইস্যুকে উস্কে দিয়েছেন বটে, কিন্তু মমতা ব্যানার্জির অভিযোগের দ্বিতীয় অংশটা হচ্ছে সবচেয়ে গুরুতর এবং গুরুত্বপূর্ণ, যে তিনি বলে বসেছেন বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবটাই জানি, কারণ তিনি নাকি সত্যের ভান্ডার, তথ্যের ভান্ডার।
এখন ভারত সরকার যদি বাংলাদেশে খুনি ভাড়া করে হাদির হত্যা ঘটাতে পারেন, তাহলে হাদিকে কেন তারা হত্যা করবেন? মানে হাদি তো গুলিবিদ্ধ হওয়ার আগে আরো সুনির্দিষ্টভাবে বললে মানে মৃত্যুর আগে এমন বিরাট মহানায়ক বাংলাদেশে ছিলেন না। ওই যে তালব্যস্য দিয়ে যে গালিটা, যেই গালি দিয়ে অনেকে হাদিকে চেনেন, যে তার পুরো নাম অনেকে ভাবেন যে ওই তালব্যস্য দেওয়া শব্দটা দিয়ে শুরু, সেই গালি ছাড়া হাদির পরিচিতির তো কিছু ছিল না। এমনকি হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেও প্রথম আলোতে সংবাদ শিরোনাম হয়েছিল যে ঢাকা ৮-এ নির্বাচন করতে চান এমন এক তরুণ প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। মানে হাদি নামটা বললেই সারা বাংলাদেশ চিনবেন, কিংবা বাংলাদেশের অধিকাংশ মানুষ চিনবেন, তারও কোনো গ্যারান্টি ছিল না। তাহলে হাদিকে গুলি মেরে ভারত সরকারের এত বড় একজন মহানায়ক বাংলাদেশে বানিয়ে কি লাভ হলো? এবং তাতে ভারত বিরোধী রাজনীতিকে আরো উস্কে দিয়ে কি লাভ ঠিক ভারতের বা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা ভারতের বিজেপি সরকারের হলো? সে প্রশ্নের উত্তরটা আসলে এই ঘটনা যেভাবে বর্ণনা করেছেন মমতা ব্যানার্জি, সেভাবে বিশ্বাস করার জন্য অত্যন্ত জরুরি। কারণ ভারত যদি রীতিমতো খুনি পাঠিয়ে হত্যাই করতে পারবে, তাহলে মানে হাসনাত আব্দুল্লাহ নয়, নাহিদ ইসলাম নয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নন, মানে বাংলাদেশ জুড়ে যেই তরুণ নেতারা ব্যাপক পরিচিত হয়েছেন, সার্জিস আলম নন, কিংবা এমনকি ডাকসু ভিপি সাদিক কায়েমও নন, অথচ হাদি একজন নাম না জানা যুবক, তিনি কেন এই হত্যাকাণ্ডের শিকার হবেন? হাদির পরিবারের পক্ষ থেকে, হাদির ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারবারই এই ইঙ্গিত দেওয়া হতো যখন তারা শাহবাগে লাগাতার কর্মসূচিতে থাকবেন বলে ঘোষণা দিয়েছিলেন, যে এই উপদেষ্টা পরিষদ, এই ইউনূস সরকারের ভেতরেই নাকি ব্যক্তিবর্গ জানেন যে কে ওসমান হাদিকে গুলি করেছেন। কারণ সে প্রশ্ন তো ওঠা খুবই স্বাভাবিক যে হাদিকে গুলি করার পরে কি করে হাদির হত্যাকারীরা নির্বিঘ্নে এভাবে সীমান্ত পেরিয়ে ভারত চলে যেতে পারলেন, যদি না বাংলাদেশের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সবচেয়ে বড় কথা বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো এই পলায়নের পেছনে সরাসরি ভূমিকা না রাখে। তবে মমতা ব্যানার্জির চেয়েও বড় বোমা ফাটিয়েছেন হাদির ভাই শরীফ ওমর হাদি। হাদির পরিবারকে 2 কোটি টাকা দামের ফ্ল্যাট, আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এই শরীফ ওমর হাদিকে ইউনূস সরকার কিন্তু বাংলাদেশের যুক্তরাজ্য মিশনে বিরাট চাকরি দিয়ে সেই জানুয়ারি মাসেই পাঠিয়ে দিয়েছেন। তিনি মুখ খুলে বলেছেন যে মমতা ব্যানার্জি দাবি করছেন বটে যে ভারত সরকার হাদি হত্যার সাথে জড়িত, কিন্তু এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছে বাংলাদেশের নাগরিকেরা। কারা শুটারকে জেল থেকে বের করলো, কারা অর্থ দিল, পালিয়ে যেতে সহযোগিতা করলো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, হাদির খুনিরা যত শক্তিশালী হোক আপনি তাদের বিচারের মুখোমুখি করুন। এর আগে শরীফ ওমর হাদি মমতা ব্যানার্জির এই যে ভারত সরকার জড়িত এই প্রতিক্রিয়ায় আরো দুটো বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। এর মধ্যে একটিতে তিনি সুস্পষ্টভাবে বলেছেন শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। আপনি যদি হাদি হত্যার বিচার না করেন, তাহলে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেমন হত্যা করা হয়েছে, আপনাকে হত্যা করলেও আপনি তার বিচার পাবেন না। ওসমান হাদির ভাই সেখানেই থামেন নাই, তার কিছুক্ষণ পর তিনি আরেকটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত, হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিছে আমাদের। মানে এই সকল রহস্য ভেদ না হলে, 2-2 4 না মিললে, প্রশ্নগুলোর উত্তর না মিললে মমতা ব্যানার্জি বিজেপিকে কোণঠাসা করতে বা নিজে শিরোনাম হতে যাই বলুন না কেন, সেই সমীকরণ, কঠিন সমীকরণ মিলা কঠিন বটে। হাদির পরিবার এবং বন্ধু বান্ধবের যে একেবারে গুলিবিদ্ধ হওয়ার দিন থেকে ধারণা যে ডাকসু ভিপি সাদিক কায়েমকে ঢাকা ৮ থেকে প্রতিদ্বন্দ্বিতা করাতেই ওসমান হাদিকে সরাতে
এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে, সে রহস্যের কিনারা কে করবে? কিংবা শরীফ ওমর হাদি যে কথাটা এখন ফেসবুক স্ট্যাটাসে বললেন, আগে শাহবাগে দাঁড়িয়ে বলেছেন যে ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা এর সঙ্গে সরাসরি জড়িত, তার সঙ্গে যে এখন তিনি বিএনপি সরকারের এমপি মন্ত্রীদেরও দায়ী করছেন, এসব প্রশ্নেরই বা উত্তর কিভাবে মিলবে? কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল, অন্য দেশের কথা আমি বলছি না। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। শরীফ ওসমান হাদিকে যারা হাদি হিসাবে তৈরি করেছিল তারাই হত্যা করেছে। একে একে সকল পক্ষ থেকেই সেটা পরিষ্কার হতে শুরু করেছে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে হাদিকে যে বা যারাই রাজনৈতিক গুটি হিসেবে সৃষ্টি করেছে, তুলে দিয়েছে, তাকে নেতা বানিয়েছে বরিশাল থেকে নিয়ে এসে, তারাই হাদিকে হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে, ফায়দা লুটেছে। আসুন জানা যাক হাদি হত্যা নিয়ে সর্বশেষ দাবিকৃত হত্যাকারী কারা সে সম্পর্কে। ওসমান হাদি হত্যাকাণ্ড শুরু থেকেই একটি সাধারণ ফৌজদারি হত্যার মামলা ছিল না। 2025 সালের 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় ঢাকায়। মৃত্যুর আগে তিনি বারবার বলেছিলেন, আমাকে হত্যা করা হলে শুধু বিচারটা কইরেন। একজন মানুষ কেন বারবার নিজের হত্যার আশঙ্কা করে বলুন তো? তিনি কি জানতেন তাকে হত্যা করা হবে? কাদের ভয় পেতেন তিনি? কারা তাকে সরিয়ে দিতে চাইছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে যা বেরিয়ে আসছে তা শুধু একটি হত্যাকাণ্ডের নয়, একটি রাজনৈতিক ষড়যন্ত্রের ছবি আমরা দেখতে পাই। হত্যার পরপরই দেখা গেল বিভিন্ন রাজনৈতিক শক্তি, বিভিন্ন মতাদর্শিক গোষ্ঠী এবং বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ এই ঘটনাকে নিজেদের বয়ানের সঙ্গে খাপ খাইয়ে ব্যবহার করার চেষ্টা শুরু করে দিল। গত জানুয়ারিতে ডিবি পুলিশ 17 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে এই হত্যাকাণ্ডে। বাদী পক্ষ আপত্তি জানায়। আদালত শেষ পর্যন্ত মামলাটি সিআইডি কে পুনঃতদন্তের নির্দেশ দিল। এই পুনঃতদন্তের নির্দেশটি প্রমাণ করছে যে প্রথম তদন্ত কতটা ত্রুটিপূর্ণ ছিল অথবা কতটা ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ রাখা হয়েছিল। ইউনূসের আমল ভাবুন। রাষ্ট্রের তদন্তকারী সংস্থার কাজ নিয়েই যখন প্রশ্ন উঠছে, তখন বিচারের আশা কতটুকু বাস্তবসম্মত সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই সকলের মাথায় আসছে। এরপর মার্চ মাসে ঘটনা নতুন মাত্রা পেল। পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে সন্দেহভাজন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ। মেঘালয় সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল। এই তথ্যটি প্রকাশ্যে আসার পরপরই সবার মনে একটাই প্রশ্ন, বিএসএফ এর নজরদারির মধ্যে কিভাবে দুজন চিহ্নিত খুনি সীমান্ত পেরিয়ে গেল? মেঘালয়ে যে রাজ্য সরকার আছে তারা বিজেপির শরিক। এই প্রশ্নের উত্তর ভারতের কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত দেয়নি। তারপর এলো 2রা জুন 2026, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় 1 মাস পর প্রথমবার রাজপথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে বিস্ফোরণ ঘটালেন তিনি। দাবি করলেন হাদির পলাতক খুনিদের মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আসার পর তার রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। আর সেই গ্রেপ্তারের পরপরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি তাকে ফোন করে বললেন এটা দেশের ব্যাপার, বাইরে যেন না যায়। মমতার মুখে ছিল সেই রহস্যময় উক্তি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবটাই জানি, এবং তিনি বললেন সেই নাম প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে এলো। মমতা যদি সত্যি সত্যি জানেন তাহলে এতদিন চুপ করেছিলেন কেন? কেন নির্বাচনে হেরে রাজপথে নামার পর হঠাৎ মুখ খুললেন? উত্তরটা কি এই নয় যে বিজেপিকে রাজনৈতিক চাপে ফেলতে একটি আন্তর্জাতিক মাত্রার হত্যাকাণ্ডকে ব্যবহার করছেন তিনি? আর যদি তাই হয় তাহলে হাদির হত্যাকে রাজনৈতিক হাতিয়ার বানানোর কাজটা কি শুধু বাংলাদেশেই হয়েছে নাকি ভারতেও চলছে একই খেলা? উল্টো প্রশ্ন আসে,
মমতা যদি শুধু রাজনৈতিক বক্তব্য দিতেন তাহলে তিনি এমন একটি নির্দিষ্ট এবং যাচাইযোগ্য তথ্য কেন দিলেন যে এসটিএফ গ্রেফতার করেছিল? কারণ এটি ভুল হলে তার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। অর্থাৎ মমতার বক্তব্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও তথ্যের ভিত্তি কিছুটা হলেও তো আছে। এরই মধ্যে ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী সম্পূর্ণ ভিন্ন একটি দাবি করলেন। তার বক্তব্য, হাদি হত্যার মূল পরিকল্পনাকারী ছিল অবৈধ ইউনূস সরকারের ঘনিষ্ঠ মহল। ভারতে গ্রেপ্তার হওয়া আসামি যাতে মুখ না খোলে সেজন্য অবৈধ ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নিজেই মমতাকে ফোন করেছিলেন। আর বাংলাদেশের একটি উগ্র ইসলামপন্থী দল বারবার চাপ দিয়েছে যাতে গ্রেপ্তার আসামির মুখ বন্ধ রাখা হয়। যদি এটি সত্য হয় তাহলে এর অর্থ হলো হত্যার মূল পরিকল্পনাকারীদের নাম ফাঁস হওয়া ঠেকাতে বাংলাদেশের অবৈধ সরকার এবং উগ্র ইসলামপন্থী মানে জামায়াত ইসলামী শক্তি ভারতীয় রাজ্য প্রশাসনকে পর্যন্ত প্রভাবিত করার চেষ্টা করেছে। আমরা জানি জামায়াত ইসলামী এবং মমতার সঙ্গে গভীর, জটিল, গোপন এবং প্রেমময় সম্পর্ক রয়েছে। অন্যদিকে প্যারিস প্রবাসী ব্লগার পিনাকি ভট্টাচার্য সম্পূর্ণ ভিন্ন বয়ান দিচ্ছেন। তার দাবি এই হত্যার নেপথ্যে ছিল ভারত, বাংলাদেশের ডিপ স্টেট এবং বাংলাদেশের অভ্যন্তরীণ শক্তি এবং বাংলাদেশে একজন ইনভেস্টিগেটিভ রিপোর্টার দাবিদার জুলকারনাইন সায়ের। তিনি তাকে একটি বিশেষ নামে ডাকেন, সেটি আমি এখানে উচ্চারণ করতে চাই না। যাই হোক, হত্যার দায় অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ন্যারেটিভও পরিকল্পিতভাবে তৈরি হয়েছে এই সাংবাদিকের মাধ্যমে। অর্থাৎ এক পক্ষ বলছে ইসলামপন্থীরা জড়িত, অন্য পক্ষ বলছে ভারত জড়িত, আরেক পক্ষ বলছে ইউনূস সরকারের উপদেষ্টারা জড়িত। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিশ্বাসযোগ্য বক্তব্য এলো যেখান থেকে আসা উচিত ছিল, হাদির নিজের ভাই শরীফ ওমর হাদির কাছ থেকে। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, অবৈধ ইউনূস সরকার তাকে যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার পদে নিয়োগ দিয়েছেন, মানে ডেপুটি হাই কমিশনারের সমমানের। অনেকেই বলছেন এটা ছিল চুপ থাকার পুরস্কার, কিন্তু সেই পুরস্কার পেয়েও তিনি চুপ থাকছেন না কেন? তার ফেসবুক স্ট্যাটাসে তিনি সরাসরি লিখেছেন, আমিরে জামায়াতের বা জামায়াত ইসলামীর নেতৃত্বের একজন ব্যক্তিগত সহকারী বা পিএস হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে জড়িত। হাদিকে ঢাকা ৮ আসন থেকে সরানোর জন্য ব্যাপক চাপ দেওয়া হয়েছিল এবং অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির কয়েকজন মন্ত্রী এমপি এই হত্যায় সরাসরি জড়িত। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে এমনকি এটাও বলেছেন, হাদি হত্যার বিচার না হলে আপনাকেও হত্যা করা হবে যেভাবে আপনার বাবাকে হত্যা করা হয়েছিল, মানে জিয়াউর রহমানকে। এখন কাকে বিশ্বাস করবেন? মমতাকে, সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে, পিনাকি ভট্টাচার্যকে, জুলকারনাইন সায়েরকে, নাকি নিহতের নিজের ভাই ওমর হাদিকে? বাস্তবতা হলো এদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে কথা বলছেন, কিন্তু আশ্চর্যজনক ভাবে একটি জায়গায় তাদের বক্তব্য মিলছে। কেউই বলছে না যে এটি ছিল একটি সাধারণ অপরাধমূলক হত্যাকাণ্ড। প্রত্যেকেই বলছেন যে এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। তাহলে সবচেয়ে বিশ্বাসযোগ্য কে? মমতার বক্তব্য যতটা কৌশলী, হাদির ভাইয়ের বক্তব্য ততটাই সরাসরি। মমতা চাইলে নির্বাচনী পরাজয়ের পর রাজনৈতিক মঞ্চ থেকে কখনো মুখ না খুলেও পারতেন, কিন্তু হাদির ভাই ওমর এমন একটি সুবিধাজনক পদে থেকেও, যে পদ হয়তো তাকে নীরব থাকার জন্যই দেওয়া হয়েছিল, তিনি মুখ খুলেছেন। এই ঝুঁকি নেওয়ার কারণটা কি শুধু রাজনৈতিক, নাকি এটা সেই বেদনার কথা যা একজন ভাই কতদিন আর বুকে চেপে রাখতে পারবেন বলেন? এখানেই একটা বড় প্রশ্ন আসে, হাদি কি এমন কোন রাজনৈতিক খেলায় ব্যবহৃত হচ্ছিলেন যেখানে তার বেঁচে থাকার চেয়ে তার মৃত্যু বেশি মূল্যবান হয়ে উঠেছিল? জুলাই সন্ত্রাসের পরবর্তী পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক প্রকল্পের অংশ হিসেবে তৈরি হওয়া ইনকিলাব মঞ্চকে যখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল, তখন হাদি নিজেকে সেই হাতিয়ারের বাইরে নিয়ে যেতে শুরু করেছিলেন কিনা? ঢাকা ৮ আসনে স্বাধীনভাবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে চাইছিলেন কিনা? আর তখনই তিনি হয়ে উঠেছিলেন বিপজ্জনক। যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক ইতিহাস দেখলে এই প্যাটার্ন নতুন কিছু নয়। এই দলগুলো প্রয়োজনে যে কাউকে ব্যবহার করে এবং প্রয়োজন শেষে সরিয়ে দেওয়ার কাজও করে।
কখনো রাজনৈতিক ভাবে, কখনো শারীরিক ভাবে। আমিরে জামায়াতের পিএস এর নাম যদি সত্যি এই হত্যাকাণ্ডে জড়িত থাকে, তাহলে এটা প্রমাণ করে যে জামায়াত এই অবৈধ ইউনূস সরকারের ভেতরে কতটা গভীর শিকড় গেড়েছিল এবং কতটা নির্লজ্জভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের রাজনৈতিক হত্যার ঢাল হিসেবে ব্যবহার করেছে। তারেকের বিএনপি মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এটা কি বিস্ময়কর? মোটেও না, কারণ এই সরকার মূলত ইউনূস সরকারেরই বর্ধিত রূপ। জামায়াত আর বিএনপির যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত একটি রাজনৈতিক প্রকল্প হচ্ছে এই সরকার। রাজনীতির একটি পুরনো সূত্র আছে, কোন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য খুঁজতে হলে দেখতে হয় কারা সেই হত্যার পর সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেয়েছে। হাদির মৃত্যুর পর কে লাভবান হয়েছে সবচেয়ে বেশি? যারা হাদিকে ঢাকা ৮ থেকে সরাতে চেয়েছিল তারা, যারা ইনকিলাব মঞ্চকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল তারা, যারা হাদির মৃত্যুকে ব্যবহার করে রাজনৈতিক শহীদের আখ্যান তৈরি করতে পেরেছে তারাও। কিন্তু আজ সেই আখ্যান ভাঙতে শুরু করেছে, কারণ হাদির নিজের ভাই আঙুল তুলেছেন সেই দিকে যেখানে অবৈধ ইউনূস সরকার, যুদ্ধাপরাধী জামায়াত, বিএনপির একই অবস্থান। কিন্তু এত সব বিশ্লেষণ, এত সব তত্ত্বের মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো হাদির নিজের পরিবার কি বলছে। কারণ কোন হত্যাকাণ্ডে নিহতের পরিবারের বক্তব্যকে পুরোপুরি উপেক্ষা করা যাবে না, যায় না। সেখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন হাদির ভাই শরীফ ওমর হাদি। অনেকেই বলছেন তাকে যুক্তরাজ্যে ডেপুটি হাই কমিশনারের মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছিল নীরব রাখার জন্য, যে কথা একটু আগে বলেছি। কিন্তু তিনি নীরব থাকছেন না, বরং সরাসরি লিখেছেন যে হাদিকে ঢাকা ৮ আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য চাপ ছিল। তিনি অভিযোগ করেছেন জামায়াতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিগত সহকারী, অবৈধ ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা এই হত্যার পেছনে প্রেক্ষাপট তৈরিতে জড়িত। এখন প্রায় 2 বছর পরও হাদির হত্যাকাণ্ডের বিচার হয়নি। তদন্তের চেয়ে বয়ান বাড়ছে, সত্যের চেয়ে রাজনৈতিক ব্যাখ্যা বাড়ছে। কিন্তু একটি বিষয় অস্বীকার করার কোনো উপায় নেই, সেটি হচ্ছে হাদি হত্যার প্রকৃত কাহিনী এখনো চাপা পড়ে আছে। আর সেই চাপা কাহিনী বেরিয়ে এলে বাংলাদেশের রাজনীতিতে যে ভূমিকম্প ঘটবে তার কম্পন শুধু ঢাকায় নয়, দিল্লি এবং লন্ডনেও টের পাওয়া যাবে। তার মানে একের পর এক পক্ষ এক এক রকম কথা বলছে হাদি হত্যাকারীদের বিষয়ে। এই মুহূর্তে মমতা নাম বলেননি, পিনাকি অনুমান করেছেন, শোয়েব চৌধুরী সূত্রের কথা বলেছেন, কিন্তু হাদির ভাই সরাসরি রাজনৈতিক পক্ষগুলোর নাম উল্লেখ করেছেন। তাই প্রশ্ন হচ্ছে কাকে বিশ্বাস করবেন? যিনি সব জানেন দাবি করেও নাম করছেন না তাকে, মানে মমতা ব্যানার্জিকে, নাকি যিনি নিজের ভাইয়ের রক্তের বিচার চাইতে গিয়ে সরাসরি অভিযোগ তুলেছেন তাকে? আরো বড় প্রশ্ন হলো হাদি আসলে কার জন্য বিপজ্জনক হয়ে উঠেছিলেন? তিনি কি শুধু একজন কর্মী ছিলেন, নাকি তিনি এমন কিছু জানতেন যা প্রকাশ পেলে অনেক মুখোশ খুলে যেত? কারণ রাজনৈতিক ইতিহাস বলে কোন মানুষকে তখনই সরানো হয় যখন সে তার স্রষ্টাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। হাদির ক্ষেত্রেও কি তাই হয়েছে? তাকে কি প্রথমে রাজনৈতিক প্রকল্প হিসেবে ব্যবহার করা হয়েছিল, পরে যখন তিনি নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করতে চেয়েছেন তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে? এসব প্রশ্নের উত্তর কিছু মিলেছে, কিছু মিলছে না। কিন্তু বিভিন্ন দিক থেকে আসা অভিযোগগুলো আশ্চর্যজনকভাবে একটি জায়গায় এসে মিলে যাচ্ছে। সবাই ভিন্ন কথা বলছে, কিন্তু সবাই বলছে যে এটি ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড। তাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুনিকে সেটি নয়, প্রশ্ন হলো কারা লাভবান হয়েছে, কারা হাদির মৃত্যুর পর রাজনৈতিক সুবিধা পেয়েছে, কারা তার অনুপস্থিতিতে স্বস্তি পেয়েছে, কারা চায় না যে ভারতে ধরা পড়া আসামিরা মুখ খুলুক, আর কারা এখনো সত্য প্রকাশের পরিবর্তে নীরবতা রক্ষা করছে। কাকে বিশ্বাস করবেন আপনি? লিখে জানাবেন। ভালো থাকুন সবাই।